আমাকে তো বেশি সেলিব্রিটি করে দিয়েছে জাহিদ খান। আমি জাহিদ খান ভাইকে অনেক থ্যাঙ্কস দিই এই জন্য। ভাইয়ার একটা প্রশ্ন ছিল যেটা আমি অলওয়েজ আমাকে সাংবাদিক কোথাও গেলে জিজ্ঞাসা করতো, সোনিয়া নারী কি আটকে জানো? আমার ওই প্রোগ্রাম এবং ওই প্রশ্নের পরে কত যে ভক্ত বের হয়েছে। নারী জাহিদ খান আটকায়, তার মানে জাহিদ খানের ডিগবাজি কেমন করে হইলো সেটা জানা গেল আজকের অনুষ্ঠানে। সোনিয়া, যখন নারী উদ্যোক্তা হিসেবে বিভিন্ন জায়গায় তোমাকে দেখা আমার ভাই, তারপরে আমরা একবার বসছিলাম, তখন আমাকে বলেছিলে যে সোনি এরকম একটা মানুষ হতে চায় যাকে নিয়ে সবার আগ্রহ থাকবে, যে মোমেন্ট অফ দ্য কি বলে সেলিব্রিটি অফ দ্য স্টেশন থাকবে, আর দ্য র্যাম্প থাকবে, সবচেয়ে আগে থাকবে। এখন কি সেই স্বপ্ন পূরণ হয়েছে? আলহামদুলিল্লাহ, আমি এখন ভালো আছি। আর আজকে এই সেকেন্ড বার তোমার প্রোগ্রামে আসছি, এই জন্য আগে তোমাকে একটা থ্যাঙ্কস দিই, তারপর প্রশ্নে অ্যান্সারে আসি। আমি কেন সেকেন্ড বার ডাকছি, বিকজ আমি দেখতেছি যতগুলো প্রোগ্রাম হচ্ছে সবগুলো স্টার্ট টক বলো, এটা ওইটা বলো, সবকিছুতে তোমার প্রেজেন্স দেখা যাচ্ছে সোনিয়া। এফডিসি বলো, টেলিভিশন বলো, যে কোনো জায়গায়। থ্যাংক ইউ। আসলে আমার তুমি যে কথাটা আমাকে বললা যে সেলিব্রিটি যে একটা ভাব বা যে কোনো প্রোগ্রামে তোমাকে দেখছি, আসলে আমার একটা ড্রিম ছিল যেটা হয়তো বা ছোটোবেলায় পূরণ হয় নাই। দেন আমার একটা মাঝখানে লাইভ গিয়েছে, সেখান থেকে অফ হয়ে গেলাম। দেন আমার অল্প সময়ের মধ্যে যে আমি সবার কাছে যেতে পেরেছি এবং সবাই এখন আমাকে মোটামুটি আমি যে অনেক বড় কিছু একটা হয়ে গিয়েছি এমন না, ফ্রেন্ড হিসাবে আমাকে যে চিনে, আমাকে ভালো লাগে, সেক্ষেত্রে খুব ভালো লাগে। একটা সময় আমি পার করেছি যেখানে আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল, তারাও মানে আমাকে খুব হেয়ভাবে দেখেছে, মূল্যায়ন ওইভাবে দেয় নাই। যতটুকু আমি তাদেরকে মূল্যায়ন দিয়েছি সেটা আমাকে দেয়নি। তো আলহামদুলিল্লাহ, আমার লাইফের যে একটা কালো অধ্যায় ছিল, এটা জাস্ট আমি স্টপ হয়ে গিয়েছে। এখন যেটা আমার লাইফে চলছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো টাইম যাচ্ছে, এবং তুমি দোয়া করবা যেন আমি আমার লাইফটা আরও ভালোর দিকে যাই। এটা অনেক টাফ ছিল না যে তুমি অনেক বড় নাটক করো নাই, অনেক বড় সিনেমা করো নাই, কিন্তু তারপরেও স্টারদের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে ওঠাটা, একটু একটু করে মেশাটা, এটা অনেক কঠিন ছিল না? অবশ্যই কঠিন ছিল। তবে একটা জিনিস কি, মানুষের ব্যবহারটা এমন একটা বিষয় যেটা কারণে আমি আসলে সবার অনেক কাছে চলে গিয়েছি। রিসেন্ট একটা বার্থডে পার্টি গেল, সে নাম পেয়াল হোসেন, ড্রেস ডিজাইনার, সবাই চিনে। দেখা গিয়েছে উনি কিন্তু খুব কাছের মানুষকে ইনভাইট করেছে, ওখানে আমাকে বলছে সোনিয়া তুই চলে আসিস। এই যে আমার একটা মানে মানে ওনার কাছ থেকে একটা ফোন পাওয়া, আমার কাছে এটা আসলে কেউ কি মনে করে জানি না, আমার কাছে অনেক বিশাল ব্যাপার। আর এই যে একটা সময় আমি পার করেছি, কঠিন সময় পার করেছি। কিরকম? প্রথমত আমার মিডিয়াতে কাজ করা বা মিডিয়াতে একটা রিয়েলিটি শোতে অংশগ্রহণ করা, এবং যারা ছিল অনেক কম এজের এবং আমার চেয়েও বেশ সুন্দরী, বাট সবচেয়ে ব্যাপার ছিল তারা খুব কম এজের ছিল, তাদের সঙ্গে ফাইট করে আমার এক পজিশন টপ 4 টপ 5-এ আসা, মানে 150, 30, 15, তারপর টপ 5 এখানে আসা, এবং মানে এইখানে যে আমার জার্নিটা অনেক কষ্ট হয়েছে। দেন এরপরেও কিন্তু আমার কষ্টের শেষ নাই। দেখা গিয়েছে যে আমার যে কোনো প্রোগ্রামে আসতে হলে বাসা থেকে অনেক কিছু মেনটেন করতে হয়, ফ্যামিলি মেনটেন করে দেন এসে প্রেজেন্ট হই। এবং এটাতে আমার সাপোর্ট, অনেক ফ্রেন্ড সার্কেলের দরকার ছিল সাপোর্ট, পাইনি, ওইরকম সাপোর্ট আমি পাইনি। কিছু ফ্রেন্ড 2-1জনকে পেয়েছি, বাট সবাইকে পাইনি। তবে নীরব একটা কথা আমি বলি, আমার একটা জিনিস প্রচণ্ড রকম খারাপ হয়েছে, খারাপ লেগেছে, খারাপ হয়েছে, খারাপ লেগেছে, দুইটাই। যেমন আমি কিন্তু মানে অ্যাজ এ নর্মাল সোনিয়া এনজয় খুব পছন্দ করি। তো দেখা গিয়েছে যে কোনো গেট টুগেদার আছে মেয়েদের গার্লস গ্রুপের প্রোগ্রামগুলোতে আমি অলওয়েজ সব প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করি, কারণ কি আপুদেরকে ভালো লাগে, সবাই মেয়েরা আমরা হ্যাং আউট করি, এনজয় করি, গান নাচ হয়, খাওয়া দাওয়া হয়। তো আমি যখন অ্যাকচুয়ালি আমি একটা হাউসওয়াইফ, সেখান থেকে আমি যাদের সঙ্গে কম্পিটিশন করে এ পর্যন্ত আসছি, এবং আমি মনে করব আমি যাই আমি পেয়েছি, আমার কাছে আমি অনেক হ্যাপি। অন্য কেউ
কি মনে করে আমি জানি না। তো সেই ক্ষেত্রে আমি আশা করেছিলাম যে যেগুলো গ্রুপের আপুগুলো আছে মানে আমাকে অন্তত একটা ওদের তো বিভিন্ন প্রোগ্রাম হতেই থাকে, আজকে এইটা মিট আপ, কালকে ওই মিট আপ, কালকে ওই মিট আপ, সে মানে আমাকে একটা অন্যরকম একটা সম্মান দিয়ে যদি আমাকে অ্যাডমিন আপুরা বলে দিত এই হলো আমাদের সোনিয়া, যে হাউস ওয়াইফ এবং সব কিছু মেনটেন করে যাদের সঙ্গে যুদ্ধ করে এই পর্যন্ত আসছে, তাকে আমরা একটা থ্যাঙ্কস বা একটা ক্র্যাপ একটা মানে আমরা ভালোবাসা দিই। আমি মানে ওই আমার গ্রুপের আপুদের কাছে আমি আশা করেছিলাম, কারণ আমি আপুদেরকে অনেক ভালোবাসি, আপুদের প্রতিটা প্রোগ্রামে আমি যাওয়ার চেষ্টা করি। আমি আসলে পাইনি, এটা আমার মানে খুব খারাপ লাগে। আজকে এই গ্রুপে এই যে তোমার এই প্রোগ্রামের মাধ্যমে আমি জানিয়ে দিলাম আমার মনে যে আক্ষেপটা ছিল। আশা করেছিলাম, তাদেরকে আমি অনেক ভালোবাসি। আর একটা কথা বললে তুমি হয়তো বা হাসবা, অনেকে অনেক রকম ড্রিম থাকে, তো আমার না একটা ড্রিম ছিল যে আমি মানে আমি সেলিব্রিটি দেখলেই মানে আমি খুব করে তাকিয়ে থাকতাম, একটা সেলফি নেওয়ার জন্য মানে দৌড়ে যেতাম। এখন যখন কোথাও মানে কোথাও যাই, হয়তো বা ভাই আমাকে ডাকলে, এই সোনিয়া এদিকে আসো, সেই কিন্তু অনেক বড় একটা মডেল, অনেক বড় সেলিব্রিটি, নামটা সবার মুখে মুখে, নামটা মুখে মুখে। এমন তুমি দেখছো হার্লিনের প্রোগ্রামেও তুমি ছিলা, আমি ছিলাম, আমার সব কাছের মানুষগুলো ছিল। এটা খুব মজা লাগে। ধরো অনেকে অনেক বড় গান, বড় সিনেমা, বড় নাটক করে স্টার হয়, তোমার বন্ধুদের স্টার বন্ধুদের ফ্রেন্ড হয়ে তুমি একটা বড় স্টার হয়ে গেছো, রাইট রাইট, ফ্যামিলি মেম্বার হয়ে গেছো সবার। হ্যাঁ, আমার কাছে এটা আসলে খুব ভালো লাগে। আমার যেন আপু আমাকে শিন আপু ফোন দিয়ে বলে আমার বার্থডে আজকে চলে আসো, এই যে অঞ্জনা আপু কোনো কিছু হলে বলে চলে আসো, মানে সবাই খবর নেয়। আমার যে একটা ড্রিম ছিল, আলহামদুলিল্লাহ মানে সেই ড্রিমটা পূরণ হয়েছে। কিছু না করে যতটুকুই ওনারা আমাকে ভালোবাসে মন থেকে, আমি সবাইকে তোমার প্রোগ্রামের মাধ্যমে থ্যাঙ্কস দিই। আর ওই ফ্রেন্ডগুলোকেও আমি অনেক থ্যাঙ্কস দিই। আজকে যদি আমার সঙ্গে এইরকম ব্যবহারটা না করতো, আমাকে ছুঁড়ে না ফেলে দিত, আসলে মানুষ যে কীরকম, মানুষের চিন্তা ভাবনা কত রকম হতে পারে সেটা আমি বুঝতাম না। আর তাদের জন্য হয়তো বা আমি টাকা দিয়ে না হোক, আমি মন থেকে তাদেরকে যেভাবে ভালোবেসেছিলাম এবং এক ফ্রেন্ডকে আরেক ফ্রেন্ডের মাধ্যমে পরিচয় করিয়ে দিয়েছি, ভাবছি যে আমরা গ্রুপভাবে চলবো, কিন্তু সেখানে যে রাজনীতি হয় আমি এটা জানতাম না। মেয়েদের গার্লস গ্রুপেও রাজনীতি, ওই গেলাম মানে অনেক রাজনীতি হয়। তো এইটা তাদেরকে এই জন্য থ্যাঙ্কস, তাদের এই দুর্ব্যবহারটার কারণে আমি অনেক শক্ত হয়েছি। এখন আমাকে কেউ ধাক্কা দিলে আমি সহজে পড়ে যাব না, এতটুকু আমার ভিতরে কনফিডেন্ট চলে আসছে। ধরো যারা গণমাধ্যমের সামনে কাজ করে স্টার, এবং যারা সাধারণত ব্যবসাজীবী বা চাকরিজীবী, এই দুটো মানুষ সার্কেলই দুটোই তোমার আছে সোনিয়া। যদি বলো যে মন মানসিকতা বলো, কাদের ভাল লাগে? দুইজন মানুষের সঙ্গে আমার সম্পর্ক আছে, তবে আমার যারা যে আর্টিস্ট যারা আছে ওদের মন মানসিকতা অনেক ভালো লাগে। ওরা না খুব ফ্র্যাঙ্কলি, আমরা যখন সাধারণ মানুষের সঙ্গে আমরা যেভাবে বসি কথা বলি, ওরা তো ওইরকম সবার সঙ্গে মিশতে পারে না, কথা বলে না। তো ওদের যে সার্কেলটা থাকে তখন ওরা না খুব এত মানে ওদের মধ্যে কোনো অহংকার নাই, এই তুই এটা খা বা ওইটা কর, এই ও আজকে আসে না কেন, রাগ করেছে, ফোন দে ওরে, মানে খুব ইজিলি ভাবে কথা বলে। আর মন থেকে আসলে মানে ভালোবাসে, মানে একজন মানুষ আরেকজন মানুষকে কীভাবে ভালোবাসতে হয় ওদের সঙ্গে বসলে বোঝা যায়। ওরা অনেক মানে খুব ফ্রেন্ডলি কথাবার্তা বলে, আমার কাছে তো খুবই ভালো লাগে। থ্যাংক ইউ সোনিয়া, আমি খুশি হয়েছি কি, ধরো যখন সবেমাত্র মিডিয়ার জায়গাতে তোমার যাওয়া শুরু হয়েছে, সেই মোমেন্টে আমি তোমাকে দেখছি, এবং এখন যখন সবাই তোমাকে চেনে তখন আবার আমাদের দেখা হইলো, দ্যাটস আ সাকসেস। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি কোনো কিছু না করেও সফলতা পাওয়া যায়, এটা প্রমাণ সোনিয়া। আমি সিনেমা করি না, এখনো নাটক করি না, ওকে এভরিওয়ান নোজ মি। I like it, man. I like it. আমাকে তো বেশি সেলিব্রিটি করে দিয়েছে জাহিদ খান। আমি জাহিদ খান ভাইকে অনেক থ্যাঙ্কস দিই এই জন্য। জাহিদ ভাই গুড হিউম্যান বিং। হ্যাঁ, ভাইয়ার একটা প্রশ্ন ছিল, মানে যেটা আমি অলওয়েজ আমাকে সাংবাদিক কোথাও গেলে জিজ্ঞাসা করতো, সোনিয়া নারী কি আটকে জানো? আমি বলে কি, আমি আর বলবো না। তো আমার ওই প্রশ্নটা একসময় অনেক, ভাইয়ার ওই প্রশ্নটার অ্যান্সার আমি দিয়েছিলাম, নারী জাহিদ খান আটকায়। দেখা গিয়েছে আমার ওই প্রোগ্রাম এবং ওই প্রশ্নের পরে কত যে ভক্ত বের হয়েছে। নারী জাহিদ খান আটকায় মানে আমি যখন কিভাবে বলছিলে বলো তো?
আমাকে প্রশ্ন করেছে, হাই সোনিয়া কেমন আছো, জাজ ছিল তখন জায়েদ খান, নায়ক জায়েদ খান। তখন আমাকে বলে আচ্ছা বলো তো নারী কিসে আটকায়। তো আমার না তাৎক্ষণিক কেন জানি মনে হয়েছে ভাইয়াকে বলি, মজা করে বলছিলাম যে আজকাল নারী জায়েদ খানে আটকায়। ও মাই গড, এটাই তো দেখি কি Overnight. প্রপার একেবারে হয়ে গেল, মানে সবার মুখে Viral. মুখে হয়ে গেছে, মুখে মুখে হয়ে গেছে। বাট ইয়া দ্যাট ওয়াজ গুড, দ্যাট ওয়াজ ফান অ্যাকচুয়ালি। তারপরে জায়েদ ভাই নিজের ক্যারিয়ারও অনেক উপরে উঠছে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ বাট ইট ইজ ট্রু। না ইট ইজ ট্রু। ট্রু ভাইয়া, এবং ভাই যতদিন থেকে ডিগবাজি দেওয়া শুরু করছে তারপর ভাইয়ের ক্যারিয়ার আমাদের প্রোগ্রামে কিন্তু ফার্স্ট ডিগবাজি দিয়েছে মিস এন্ড মিসেস গ্ল্যামার লুকে। ওই প্রথম ডিগবাজি। হ্যাঁ, আমি 2023 এর কন্টেস্ট ছিলাম মিসেস গ্ল্যামার লুকে, ভাই আমাদের গেস্ট ছিল। এবং সেই ডিগবাজি শুরু হয়ে গেল। আমাদের কিন্তু প্র্যাকটিস ছিল কেমন, আমরা যারা মডেল আছি ছেলে এবং মেয়ে, আর কোরিওগ্রাফি করেছিল পেয়াল হোসেন। তো আমরা হলো ভি সেপে আমরা দাঁড়িয়েছি, তো উনার ছিল উনি আসবে ইন করবে, দেন ওনার গানে একটু এরকম এরকম করবে, দেন সামনে আসবে, আমরা সবাই ক্র্যাপ দিব। আমাদের এই পর্যন্ত শুটিং ছিল, এই পর্যন্ত ছিল। হুট করে দেখলাম কি ভাই একটা ডিগবাজি দিল, আমরা কিন্তু কেউ জানি না। তো আমরা সত্যি খুব মজা পেয়েছি এবং সেই ডিগবাজিটাই কিন্তু ভাইরাল ডিগবাজি হয়ে গেছে গ্ল্যামার লুক থেকে। তার মানে জায়েদ খানের ডিগবাজি কেমন করে হইলো সেটা জানা গেল আজকের অনুষ্ঠানে। সোনিয়া থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তোমাকেও। আর তোমার প্রোগ্রামে আমি সেকেন্ড বার মানে এসেছি এবং মন খুলে কথাগুলো যে বলতে পেরেছি আমার ভালো লাগছে। আর নীরবের প্রোগ্রামটা এমন একটা প্রোগ্রাম যেখানে তুমি এসে কোনো কাটপিস নাই, কোনো দল, কোনো কিছু নাই, তুমি তোমার মনের কথাগুলো প্রেজেন্ট করতে পারবা এবং নির্দ্বিধায় প্রেজেন্ট করতে পারবো, এবং টাকা লাগে না। এবং টাকা লাগে না। অনেক প্রোগ্রামে আমরা গেলে দেখা গিয়েছে অনেক কাটপিস করে এই কথা বলা যাবে না, উনার নাম নেওয়া যাবে না, অনেক কিছু থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই প্রোগ্রামে এগুলো নাই। সো তোমরা প্রোগ্রামটা অনেক মানে প্রোগ্রামটা দেখবা, লাইক দিবা, কমেন্টস করবা এবং শেয়ার করবা, এবং আমার জন্য অবশ্যই দোয়া করবা, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। ভাইয়ার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।